আমার উত্তর বাংলার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। জলপাইগুড়ি উত্তরবঙ্গের এক অতি প্রাচীন শহর। এই জলপাইগুড়ির নাম জানে না এরকম লোকের সংখ্যা খুবই কম। আর এই জলপাইগুড়িতে রয়েছে অতি প্রাচীন বিভিন্ন স্থাপত্য, যা বিভিন্ন সময়ের ঐতিহ্যকে তুলে ধরেছে। আর আজ আমি বেরিয়ে পড়েছি সেরকমই এক অতি প্রাচীন ঐতিহ্যের খোঁজে। চলুন ঘুরে দেখব সেই ঐতিহ্যকে। জলপাইগুড়ি রাজার শহর। রাজাদের রাজত্ব যেমন চলেছে, তেমনি একসময় ব্রিটিশরাও কিন্তু জলপাইগুড়িতে ঘাঁটি গেড়েছিল। আর এই ব্রিটিশদের কল্যাণে জলপাইগুড়ি অনেক ঐতিহ্যবাহী জায়গা পেয়েছে। তার মধ্যে এই গির্জা একটি নিদর্শন। এই গির্জার নাম সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চ। এই গির্জার ইতিহাস আজ তুলে ধরব আপনাদের সামনে। সামনে বড়দিন, খ্রিস্টানদের বড় উৎসব, আর সেই উপলক্ষে এই গির্জাবাড়ি সংস্কারের কাজ চলছে। গির্জাবাড়িকে আরো সুন্দর করে সাজিয়ে তোলার কাজ চলছে। এই গির্জাবাড়িটি বললামই ব্রিটিশদের তৈরি করা। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গির্জার ভেতরের যে স্থাপত্য, তা কিন্তু ব্রিটিশদের তৈরি করার যে একটি ধরন, তাদের ঘরবাড়ি যেরকম হয় বা তাদের গির্জা সাধারণত যেরকম ধরনের হয় সেইভাবেই তৈরি করা। প্রত্যেকটি ডিজাইন কিন্তু সেই ব্রিটিশদের তৈরি করার একটি সাক্ষ্য বহন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জানালাগুলোর যে ডিজাইন বা এই চেয়ারগুলো বা এখানকার যে ছাদটি, পুরোটাই একদম ব্রিটিশরা যেভাবে তাদের স্থাপত্যগুলো তৈরি করে ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা নিজ অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমরা পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমিন। আমিন। এখন আমি সাথে পেয়ে গিয়েছি পাদ্রীবাবুকে। ওনার নাম রেভারেন্ড ডেভিড হাসদা। আমি এখন ওনার থেকে জেনে নেব এই গির্জায় যে পূজা অর্চনা হয় তার সম্পর্কে, এবং তাছাড়াও এই গির্জায় কি কি উৎসব হয় সেসব সম্পর্কে। গির্জার সম্পর্কে বলতে গেলে বা যেভাবে এখানে গান প্রার্থনা
হয়, সেটা হলো রোববার করে প্রতি রবিবার 10:30 থেকে আমরা গির্জায় উপস্থিত হই। গির্জা আরম্ভ হয় এবং বড়দিন যেরকম হয় 25শে ডিসেম্বর, তার আগের দিনকে 24শে ডিসেম্বর রাতে ক্রিসমাস সেলিব্রেশন, যেটা প্রি ক্রিসমাস বলে, সেটাকে আমরা সেলিব্রেশন করি। পরের দিনকে যেরকম যথারীতি প্রার্থনা সভা হয়। তারপরে 31শে ডিসেম্বর হলো আমাদের মিডনাইট চার্চ সার্ভিস। রাতের বেলায় আমরা 11:30টার সময় আমরা উপস্থিত হই, আধা ঘন্টার চার্চ হয়। পরের দিনকে যথারীতি নতুন বছর আমরা পালন করি 10:30 থেকে। তার মধ্যে আবার আমরা গুড ফ্রাইডে, যেদিনকে গুড ফ্রাইডের দিন, সেদিনকে আমরা যিশুর যে ক্রুশের উপর থেকে 7টি বাণী বলেছিলেন সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করি। 7জন সেখানে উপদেশকরা থাকেন। তারপর আমরা ইস্টার সানডে, অর্থাৎ গুড ফ্রাইডের পরের রোববার হলো ইস্টার সানডে, সেদিনকেও আমরা পালন করি সুন্দরভাবে সেই ইস্টার সানডে। ইস্টার মেলা আমাদের হয় এখানে আমাদের এই চার্চ প্রাঙ্গণে। এবং গুড ফ্রাইডের পরের গুড ফ্রাইডের আগের রোববার হলো পাম সানডে বা খেজুর পাতার উৎসব। সেটা আমরা প্রসেশন করে পিডব্লিউডি মোড় থেকে চার্চ পর্যন্ত আসি, খেজুর পাতা নাড়িয়ে নাড়িয়ে হোসান্না গান গেয়ে আমরা এই পর্যন্ত আসি। তারপর আমাদের সেই পাম সানডেটা আমরা পালন করে থাকি। তারপর আমরা যেমন সারা বছর যেভাবে 10:30 গির্জা হয়, প্রতি রবিবার গির্জা, এবং মাসে একটা শুক্রবার যেটা আমরা প্রথম শুক্রবার জেনে থাকি, সেটাতে আমরা ফাস্টিং প্রেয়ার বা উপবাস প্রার্থনা করি। শুধু আমাদের খ্রিস্ট মণ্ডলীর জন্য নয়, এবং অন্যান্য যারা আমাদের কাছে প্রার্থনার বিষয় রেখে দিয়ে যায় তাদের জন্য প্রার্থনা করা হয়। সময় বয়ে যায়, ইতিহাসে রয়ে যায়। আজ এই গির্জার যে দেওয়াল, তা কত সময়ের কত ইতিহাসকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। ইতিহাসের পাতায় দেখলে এই গির্জার কত গল্প চোখে পড়বে, কত মানুষ এসেছে চলে গিয়েছে, কিন্তু এই গির্জা তাদের স্মৃতি, তাদের কথা আজও বয়ে নিয়ে চলছে। এই গির্জাবাড়ি ঘুরতে ঘুরতে এই গির্জাবাড়ির যিনি কর্মকর্তা, সেই সুহিত মণ্ডলকে আমি সাথে পেয়ে গিয়েছি। এনাকে সবাই ভোলাদা বলেই চেনেন। আমি আজ ওনার থেকে জেনে নেব এই গির্জাবাড়ির সম্পূর্ণ ইতিহাসটি। নমস্কার। নমস্কার, আমি এই চার্চের প্রাক্তন সেক্রেটারি, বর্তমান খ্রিস্টান সমাজের কোঅর্ডিনেটর। আমি এই চার্চ সম্বন্ধে আমার কাছে তথ্য অনুযায়ী আমি বলছি, ইংরেজরা যখন ভারতবর্ষ স্বাধীন করত, সেই সময় তারা জলপাইগুড়িতে মনে করেছিল যে এখানে একটা চার্চ তৈরি করা দরকার, কারণ এখানে যে চা বাগানগুলো আছে সমস্ত চা বাগানই হচ্ছে ম্যানেজাররা তারা ইংরেজ ছিল। তাই জলপাইগুড়ি ডিভিশন টাউনে একটা চার্চ তারা তৈরি করেছিল, এবং সেই চার্চটি 1868 সালে তৈরি। এবং সেই সময় এই চার্চটির যে কাঠামো আমি দেখেছি 68 বন্যার আগে, এটা রিংয়ের উপরে তৈরি, ভিত যেমন তৈরি হয় সেটা না, একটা রিংয়ের উপরে তৈরি এই চার্চ। এবং এই চার্চের ভিতরে যে কাচ আছে সেটা বেলজিয়াম কাচ, সেটা যখন সূর্যের আলো হয় তখনই জ্বলে, তারপর নিভে যায়। যখন ইংরেজরা এখানে শাসন করত তখন আমাদের বাঙালিদের এই চার্চের ঢোকার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু ইংরেজরা যখন চলে যায় তারা চাবিটা বাঙালিদের হাতে দিয়ে যায়, এবং তখন থেকেই বাঙালিদের 47 সালের পর থেকে আমরা এই চার্চের ঢুকতে পারি, এবং তখন থেকেই আমরা এই চার্চের মালিক হই এবং আমরা চার্চ পরিচালনা করতে থাকি। আমাদের ডায়াসিস ছিল তখন বারাকপুর, এখন আমাদের ইস্টার্ন হিমালয় দার্জিলিং আমাদের হেডকোয়ার্টার, সেখান থেকে আমাদের কন্ট্রোল করে। আমি সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চের এল্ডার জে পিটার বলছি। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে অনেকগুলো সমাধি ফলক
দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি হেড পোস্ট অফিসের সংলগ্ন যে বেরিয়াল গ্রাউন্ড ছিল ব্রিটিশ আমলে, সেই বেরিয়াল গ্রাউন্ড 1968-র বন্যার পর জলপাইগুড়ি পৌরসভা অধিগ্রহণ করে এবং তার পরিবর্তে একটি কবরস্থান পিলখানা কলোনিতে দেয়। কিন্তু জলপাইগুড়ি হেড পোস্ট অফিস সংলগ্ন যে কবরস্থান, সেখানে প্রচুর ব্রিটিশারদের কবর ছিল এবং সেখানে সমাধি ফলকগুলো রাখা ছিল। সেগুলোকে তুলে এনে আমরা এখানে স্থাপন করেছি, যেন সেই পুরনো ইতিহাস এবং ঐতিহ্যকে রক্ষা করা যায় এবং কেউ ব্রিটেন থেকে বা স্কটল্যান্ড থেকে যদি আসে, তাদের পূর্বপুরুষদের সন্ধান করার জন্য তাদের জন্য হদিস তারা পায়। এটাকে আমরা অত্যন্ত যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করে চলেছি। সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চের বৈশিষ্ট্য হচ্ছে বা বিশেষত্ব যেটা আমরা বলি, যে এই চার্চে যেটা বেলজিয়াম কাচে তৈরি করা আছে প্রভু যিশুর মূর্তি আঁকা, এবং এটা দিনের আলোয় যখন বাইরে থেকে আলোটা সেই বেলজিয়াম কাচের উপর পড়ে, প্রভু যিশুর মূর্তিটা কিন্তু প্রকাশিত হয়, ছবিটা। ঠিক তেমনিভাবে যখন আমরা চার্চে প্রবেশ করি, সেই দরজার উপরে একটা বেলজিয়াম কাচের একটা গোল মতো করা আছে এবং সেটা কাঁচ দিয়ে তৈরি বেলজিয়াম কাচে, এবং তার থেকে যে আলোর বিচ্ছুরণ ঘটে, সেই আলোটা এই ছবির মধ্যে পড়লেও ছবিটা আরো স্পষ্ট হয়। এটা হচ্ছে এই বেলজিয়াম কাচের গঠনশৈলীর বৈশিষ্ট্য। এই গির্জার একদম ওপরে দেখতে পাচ্ছেন একটি ঘন্টা রয়েছে। এই ঘন্টার কিন্তু একটি বিশেষত্ব রয়েছে। এই ঘন্টা এই গির্জার প্রাণ বলতে পারেন। এই ঘন্টাকে কেন্দ্র করে অনেক অনুষ্ঠান পালন হয়। আর এই ঘন্টার ইতিহাস সম্পর্কে আমরা এখন জেনে নেব এই চার্চের এল্ডারের কাছ থেকে। এই ঘন্টা ইংল্যান্ডে থেকে আনা হয়েছিল এবং এটা তৈরি করা হয়েছে 1872 সালে। এবং এই ঘন্টা বাজানোর একটা আলাদা পদ্ধতি আছে। যখন আমাদের চার্চ সার্ভিস শুরু হয়, তার 15 মিনিট আগে প্রথম ঘন্টাটা পড়ে, তারপরে চার্চ সার্ভিস মুহূর্তে আরেকটা ঘন্টা পড়ে, তখন চার্চ সার্ভিসটা শুরু হয়। আর অন্য সময় এই ঘন্টা বাজানো হয় তখনই যখন আমাদের চার্চে কোনো মেম্বার যদি তার মারা যান, তখন তার স্মৃতির উদ্দেশ্যে এবং আশেপাশের সমস্ত জানান দেওয়ার জন্য এই ঘন্টাটাকে অনবরত বাজানো হয়। এই ঘন্টা দুরকমভাবে বাজানোর নিয়মটা প্রচলিত রয়েছে। সামনে বড়দিন, আর সেই বড়দিনকে ঘিরে চার্চে সংস্কারের কাজ চলছে, যা প্রথমেই বলেছি। আর এখন আমি সাথে পেয়ে গিয়েছি এই চার্চের সেক্রেটারি বাবুকে। ওনার নাম পরেশচন্দ্র নন্দী। এখন আমি ওনার থেকে জেনে নেব এই চার্চের রক্ষণাবেক্ষণ সম্পর্কে। নমস্কার। আমরা যে 25শে ডিসেম্বর উপলক্ষে আমরা এই চার্চের রক্ষণাবেক্ষণের চেষ্টা চালাচ্ছি এবং অনেক করে মানে বছর ধরে আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করেছি যে এত বড় চার্চ আমাদের রক্ষণাবেক্ষণ করা অসম্ভব, যেহেতু আমাদের মেম্বার সীমিত, খুব একটা মেম্বার নেই, যার জন্য আমরা আবেদন করছি গভর্নমেন্ট যেন এটা টেক আপ করে এবং যদি হেরিটেজ যদি ডিক্লেয়ার করে গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট সেই ব্যবস্থা করতে পারে। আমরা যে এত বড় বাউন্ডারি আমাদের পক্ষে সম্ভব না, তবু আমরা মেম্বারের কাছ থেকে কালেকশন করে টাকা নিয়ে এই রং, তারপরে যে ব্যবস্থা করছি এবং বিল্ডিংগুলো মেরামত করার জন্য ব্যবস্থা করছি।
তাই আমাদের অনুরোধ যাতে এই চার্চটা যদি হেরিটেজ ডিক্লেয়ার হয় তাহলে গভর্নমেন্ট এটা নিলে রক্ষণাবেক্ষণ করতে পারবে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পারছেন আমার পাশে রয়েছে এই প্রাচীন ঐতিহাসিক বিল্ডিংটি। এর নাম জলপাইগুড়ি ইউরোপিয়ান ক্লাব। এই ইউরোপিয়ান ক্লাবের সঙ্গে গির্জাবাড়িটির একটি ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। এই ইংরেজ সাহেবরা যখনই জলপাইগুড়ি ঘুরতে আসতেন, গির্জাবাড়িতে প্রার্থনা করতে যেতেন, রাত্রিবাস তারাই ইউরোপিয়ান ক্লাবই করতেন। এখানে তাদের আমোদ প্রমোদের সমস্ত ব্যবস্থা ছিল। তাই বুঝতেই পারছেন এই ইউরোপিয়ান ক্লাবের সঙ্গে গির্জাবাড়ির একটি ঐতিহাসিকভাবে যোগাযোগ অবশ্যই রয়েছে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা, হতে বঞ্চিত না হই কভু। সামনেই বড়দিন, আর এই বড়দিন উপলক্ষে চার্চে দেখছি বিশাল উন্মাদনা। চারিদিকে এই চার্চকে সাজানোর জন্য তোড়জোড় চলছে। আরও সব থেকে বেশি আকর্ষণ করেছে এই চার্চটি, ১.৫ শতাধিক বছরের এই পুরনো চার্চটি কত ইতিহাস বহন করে চলেছে। আমি আজ যে প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি, এক সময় ভাবতে পারছেন ব্রিটিশরা এই প্রাঙ্গণে এসে আনন্দ করতেন, এই গৃহে প্রার্থনা করতেন, কত মানুষ এখানে ভিড় করতেন। আজ সময়ের প্রবাহে হয়তো সেই মানুষ নেই, সেই সময়টিও নেই, কিন্তু এখনো এই চার্চকে ঘিরে মানুষের মধ্যে আনন্দ একই রকম রয়েছে। এই গির্জা চত্বরটি প্রায় ৪ বিঘা জমির ওপর তৈরি করা হয়েছে। আর এই গির্জা চত্বরে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড় বড় গাছ। তাছাড়া এত সুন্দর করে এই চত্বরটি সাজানো, আরো সুন্দর করে সাজানোর কাজ চলছে। আমি বললামই সংস্কারের কাজ চলছে, এই জঙ্গলগুলো হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করা হবে। সামনেই বড়দিন, ২৪ তারিখ অর্থাৎ ২৪শে ডিসেম্বর এবং ২৫শে ডিসেম্বর এই গির্জা প্রাঙ্গণে অনেক বড় উৎসব হয়। আপনারা যারা বড়দিনে ঘুরতে বের হন, এই যে জলপাইগুড়ির এই ইতিহাস ঘেরা চার্চ, এখানে একবার হলেও ঘুরে যাবেন, মন থেকে আনন্দ পাবেন আমি বলছি। কারণ এত ইতিহাস বহন করে চলেছে এই গির্জা, আর তার সঙ্গে সেই বড়দিনের আনন্দ। জলপাইগুড়ির এই সুপ্রাচীন চার্চে আসতে হলে কিভাবে আসবেন? একদিক দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, আরেক দিক দিয়ে বয়ে চলেছে করলা নদী। আর এই তিস্তা নদী করলা নদীর মাঝে যে রাস্তাটি কালেক্টরেট অ্যাভিনিউ ডিএম অফিসের দিকে চলে গিয়েছে, সেই ডিএম অফিসের দিকে রাস্তা ধরে এগোলে রাস্তার একপাশে পাবে এসপি বা পুলিশ সুপারের অফিস। আর সেই অফিসের পেছনেই যে রাস্তাটি পাশ দিয়ে গিয়েছে, সেই রাস্তা ধরে এগোলেই চলে আসবেন এই চার্চে। তাই দেরি না করে বড়দিন হোক বা অন্য যে কোনো দিন আপনি ঘুরে যেতেই পারেন এই প্রাচীন চার্চ, যা জলপাইগুড়ি জেলার সর্বপ্রথম চার্চ। আজ এই পর্ব এখানেই শেষ করছি। আপনারা সকলে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্বটি দেখেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেনই, সাথে কমেন্টে জানাবেন, তাহলে আমাদের আরো উৎসাহ লাগবে। এবং যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা আরো নতুন নতুন পর্ব আপনাদের সামনে আনবো এবং নিজেরা উৎসাহিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শোনো স্বর্গদূতেরা, নবজাত রাজার স্তব, ঊর্ধ্বে প্রভুর মহিমা, ভূতলে
তুতিগণ হর্ষে করো আরাধন, কথা করিও প্রচার, ঈশ্বর হইলেন অবতার। শোনো স্বর্গদূতেরা, নব